ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, এই ধরনের আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিনিয়ত যারা কাজ করে চলেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারা যদি উদ্ধার করতে না পারতেন আজকে এই মৃত্যুর সংখ্যাটা বা ম্যাগনিটিউড অফ দ্য ব্লাস্ট অন্য ধরনের কিছু হতে পারে। স্যান্ড নিয়ে গুজব ছড়ানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছে, সেই জন্য পরবর্তী সময়ে তাকে মঞ্চ থেকে বলা হয়েছে বিজেপির জন্য আপনাদের নিজের মূল্যবান জীবন এসআইআরের জন্য আপনি বিসর্জন দেবেন, গাছেরও খাবো গলারও কুড়োবো, ওটা চলবে না। আপনারা স্ট্যান্ড ক্লিয়ার করুন কী চাই। আমরা চাই বাংলাদেশ থেকে আসা সকল হিন্দুর নাগরিকত্ব হোক এবং তাদের নাম ভোটার লিস্টে রাখুন, এটা আমাদের বক্তব্য। বিরোধীরা তাদের বক্তব্য ক্লিয়ার করুন, সিপিএম কী চায়, তৃণমূল কংগ্রেস কী চায়, আইএসএফ কী চায়, তাদের বক্তব্য। পার্থবাবু তো হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা করছে বেড়া ভেঙে, দিদিমণি ঢুকতে দেবেন কিনা নাকি ভাইপো গুতবেন শিখ দিয়ে সে তো পরের ব্যাপার, তারা বলতে পারে। এই ইউপিএর প্রথম যে পর্যায়ের সরকার, যে সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন, পরবর্তী সময় দীনেশ ত্রিবেদী এবং মুকুল রায় হয়েছিলেন রেলমন্ত্রী, সেই সময়ও কত বোম বিস্ফোরণ হয়েছিল সেই তথ্য নিয়ে পাশাপাশি বলুক যে আমাদের সময় বেশি হয়েছে, আমরা মেনে নেব। এর পেছনে অনেকে আছে, মুখ্যমন্ত্রীর ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, এবার উনি বলছেন না যারা আমাকে কালিবাদীপ্ত করার চেষ্টা করছেন, এটাও হতে পারে যে উনি হয়তো তৃণমূলেরই কাউকে হয়তো ইঙ্গিত করার চেষ্টা করছেন কি তৃণমূলের ভেতরে। আজকে আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্মানীয় বিধায়ক যারা আছেন সেই বিধায়কদের সাথে সৌজন্য সাক্ষাৎকার, এবং প্রতি বছরই আমি রাজ্য সভাপতি হওয়ার পর লাস্ট 3-4 বছর ধরে আমি এটা চেষ্টা করছি। সেখানে সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দুবাবু উপস্থিত ছিলেন, আমাদের দলের চিফ হুইপ বিধানসভায় ডক্টর শঙ্কর ঘোষ তিনি উপস্থিত ছিলেন, অন্যান্য বিধায়করা প্রায় 50 জনের মতো বিধায়ক উপস্থিত ছিলেন। এখন সেশন না চলা অবস্থাতে এতজন বিধায়ক একসাথে এখানে এসেছেন, আমরা সবাই মিলে রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে অন্যান্য আলোচনা করেছি। তার সাথে আমাদের সভা শুরু হয়েছে শোক জ্ঞাপনের মধ্যে দিয়ে, কারণ আমরা আমাদের পার্টির নেতা সুনীপ দাসকে আজকে হারিয়েছি। তিনি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার নেতা ছিলেন, জেলা সভাপতি ছিলেন, অবিভক্ত জেলার জেলা সভাপতি ছিলেন। তার আত্মার আমরা সদ্গতি কামনা করেছি। তার পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। আজকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের একটি টিম রাজ্যের যিনি নির্বাচনী আধিকারিক তার সাথে দেখা করবেন, মনোজ আগরওয়ালের সাথে দেখা করবেন, দেখা করে আমাদের পার্টির যে বিভিন্ন দাবি দাবা, যেমন আমরা বহু জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছি তৃণমূল কংগ্রেসের বিএলএদের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিএলওদের মৃত ভোটারদের ফর্ম দেওয়ার জন্য, এনুমারেশন ফর্ম দেওয়ার জন্য। তো মৃত ভোটারদের নাম যেন ভোটার তালিকায় না থাকে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেই দাবি দাবাগুলো নিয়ে আজকে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের পার্টির প্রতিনিধি দল তারা যাবে। যেমন নির্বাচন কমিশন যেটা চেয়েছে কবরস্থান এবং শ্মশানের ডেটা যেখানে পাওয়া যাবে, যে কারা মারা গেছে। আমরা সমব্যথীর কথাও শুনেছি, যে সমব্যথীর ডেটা সেটাও নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে চেয়েছে। আমরা এর সাথে চাইছি বার্ধক্য ভাতা যারা পান, সেই বার্ধক্য ভাতার যে লিস্ট থাকে বিগত 2002 থেকে আজও কতজন বার্ধক্য ভাতা প্রাপক এবং বিধবা ভাতা প্রাপক, এই ভাতা প্রাপকদের নাম সূচি থেকে সরে গেছে, অর্থাৎ তারা মারা গেছে সেই জন্য সরবে, তাছাড়া তো করার কোনো কারণ নেই। সেই তথ্য নির্বাচন কমিশন যেন চায় রাজ্য সরকারের কাছে, সেই আবেদন নিয়ে আমাদের প্রতিনিধি দল যাবে। আরও বেশ কিছু দাবি দেওয়া আছে, এরপর আপনাদের যদি বিস্ফোরণ আছে, বিস্ফোরণের সূত্র মারফত জানা যাচ্ছে যে বিস্ফোরকগুলো চোরাচালানকারীরা বাংলাদেশ এবং নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে। দেখুন, বাংলাদেশ নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে যে তথ্যটা জানা যাচ্ছে, আমরাও মিডিয়ার মাধ্যমে সেটা জেনেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যকে আমি অনুরণিত করে শুধু এটুকুই বলতে চাই যে যারা এই ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের তল অবধি আমাদের সরকার যাবে এবং সিঙ্গেল পারসন উইল নট বি স্পেয়ার্ড, কাউকে ছাড়া হবে না। যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে তাদের প্রত্যেকের ব্যবস্থা, এবং তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে এই ধরনের
আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিনিয়ত যারা কাজ করে চলেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারা যদি উদ্ধার করতে না পারতেন আজকে এই মৃত্যুর সংখ্যাটা বা ম্যাগনিটিউড অফ দ্য ব্লাস্ট অন্য ধরনের কিছু হতে পারে। নিরাপত্তায় গাফিলতি এই নিয়ে অভিযোগে সরব হয়েছে বিরোধীরা দেশে, এই গাফিলতি কি? না, আমরা প্রথম কথা হচ্ছে আমরা আমাদের বিরোধীদেরকে তো চ্যালেঞ্জ করছি। আমি গতকালও বলেছি, দেখুন আপনি খারাপ বা আপনি খারাপ রেজাল্ট করেছেন সেটা প্রমাণ করা যায় কি করে? কেউ ভালো রেজাল্ট করেছে তারটা পাশে রেখে তবে না আপনি বলবেন খারাপ রেজাল্ট করেছি আমি। তো ইউপি এর 10 বছরে এই বোম বিস্ফোরণের সংখ্যা নিয়ে আমাদের বিরোধীরা একবার সামনে আসে। ইউপিএ আমলে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কতগুলো বোম বিস্ফোরণ হয়েছে গোটা ভারতবর্ষে সেই সংখ্যাটা নিয়ে আসুক তৃণমূল কংগ্রেস। এবং মনে রাখবেন ইউপিএ 1-এর পার্ট কিন্তু তৃণমূল কংগ্রেস স্বয়ং ছিল, অতএব সেই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের উপরেও থাকবে। তো স্বাভাবিকভাবে ইউপিএর প্রথম যে পর্যায়ে সরকার, যে সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন, পরবর্তী সময় দীনেশ ত্রিবেদী এবং মুকুল রায় হয়েছিলেন রেলমন্ত্রী, সেই সময়ও কত বোম বিস্ফোরণ হয়েছিল সেই তথ্য নিয়ে পাশাপাশি বলুন যে আমাদের সময় বেশি হয়েছে, আমরা মেনে নেব। এসআইআর একের পর এক মৃত্যুর ঘটনা, পরপর মৃত্যুর ঘটনা বাড়ছে। দেখুন এই মৃত্যুগুলো এসআইআরের জন্য হচ্ছে বলে আমার মনে হয়, কারণ এসআইআরের জন্য যদি মৃত্যু হতো তাহলে বাদবাকি 12টি রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানে মৃত্যুটা যেটা হচ্ছে আপনারা, যে আমি গতকালও বলেছিলাম, আমি আবার পয়েন্টটা আউট করছি, কারা মারা যাচ্ছে। যাদেরকে বলা হচ্ছে যারা এসআইআরের জন্য মারা যাচ্ছে তারা প্রত্যেকেই হয় অশিক্ষিত বা কম শিক্ষিত, অর্থাৎ যারা বেশি দূর পড়াশুনো করে। এই ধরনের গ্রামের প্রান্তিক গরিব মানুষ যাদের মধ্যে শিক্ষা বা অ্যাওয়ারনেস কম, তারা সহজেই গুজবে কান দেন। এবার প্রশ্ন হচ্ছে এই এসআইআর নিয়ে গুজব কারা ছড়ায়? এসআইআর নিয়ে গুজব ছড়ানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছে। সেই জন্য পরবর্তী সময়ে তাকে মঞ্চ থেকে বলা হয়েছে বিজেপির জন্য আপনাদের নিজের মূল্যবান জীবন এসআইআরের জন্য আপনি বিসর্জন দেবেন। এটা বিজেপি বা এসআইআরের জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় দেখানোর জন্য। এসআইআর তো বাদ বাকি 12টা রাজ্যে হচ্ছে, কেউ মরছে না কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যাঁ, আর সেই কালাটা শুধু পশ্চিমবঙ্গে আছে। অশিক্ষিত যারা মারা যাচ্ছে, প্রভাবিত হোক আর নর্মালি মারা যায়, কারণ আপনি এসআইআরের ভয়েই তাহলে মারা যাচ্ছে, এটা তো ঠিক আপনার বক্তব্য। যে ভয় দেখিয়েছে তার তাই না, আপনার পাশে যদি একটা দড়ি পড়ে এবং সেই দড়িকে যদি কেউ সাপ বলে আর আপনি হার্ট অ্যাটাক হয়ে যদি মারা যান, তাহলে দায়ীটা কে? দড়িটা দায়ী না যে সাপ বলেছে সে দায়ী? যে সাপ বলেছে দড়িকে সে দায়ী। তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে এনআরসি বলছে, অর্থাৎ দড়িকে সাপ বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি এটা না বলতো, যদি এই রকমের বার্তা দিত, যেমন অনেক বিরোধী দল আছে, আমি নাম করতে চাই, আমাদের বিরোধী, আমাদের আইডিওলজিক্যালি একদম বিরোধী, আইএসএফ এর নেতা কি নাম ওর, বিধায়ক নওশাদ তো পরিষ্কার বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল। আমরা কোথায় বলছি, হিন্দু হোক মুসলমান হোক, যাদের বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল, যারা এখানে থেকেছেন, তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। যারা বাংলাদেশ থেকে এসেছেন রিফিউজি হিন্দু পরিবারের, তাদেরকে আমরা সিএ এর মধ্য দিয়ে, তাদের যদি কোনো অসুবিধা থাকে, 2002 যদি নাম না থাকে, আমরা সিএ এর মধ্য দিয়ে নাগরিকত্বের মাধ্যমে তাদের আমরা নাগরিকত্ব দেব এবং এসআইআর এর নাম রাখার চেষ্টা করব। সুমন্তদা, পিএলএ 2-র ক্ষেত্রে নির্বাচন কমিশন নতুন নোটিফিকেশন এনেছে যে বিধানসভার ভোটার হলেই যে কোনো বুথে পিএলএ 2-এর কাজ করতে পারবে। তো তৃণমূলের যেটা বক্তব্য যে এটা হচ্ছে পক্ষপাতিত্ব এবং বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনে সেটা করে আপনাদের সুবিধা করে দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে কেন পারবে না, সেটা তৃণমূলকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। কেন সেই বিধানসভার বাসিন্দা বিএলএ 2 হতে পারবে না? অন্য যুক্তি কি? বিজেপিকে সুবিধে করে দেওয়ার জন্য, কার অসুবিধে করে দেওয়ার জন্য, সেটা পরে আসবে। আপনাকে তো কোনো লজিক দিতে হবে। আপনি তো পশ্চিমবঙ্গের যে কেউকে গণনা কেন্দ্রে আপনার এজেন্ট হতে পারেন, এক্সিস্টিং রুল আছে। এমনকি সেই বিধানসভার যে কেউ হতে পারে গণনা কেন্দ্রে, এমনকি বিধানসভার বাইরেও হতে পারে, সেটাও রুলে আছে। স্বাভাবিকভাবে একজন এসআইআরে যদি সেই বিধানসভার বাসিন্দা তার নিজের বুথ বাদ দিয়ে অন্য বুথে যদি তিনি বিএলএ 2 হন, এতে অসুবিধের কি আছে? যদি কোনো বুথে বিএলওর সাথে একজন বিএলএ 2 যাচ্ছে আর তার জায়গায় যদি বিভিন্ন রাজনৈতিক দলের 3 জন 4 জন 5 জন, বিজেপি বাদ দিয়েও যায়,
কোনটা বেশি স্ক্রুটিনাইজ আর কোনটা বেশি স্বচ্ছতা বলে মনে ধরা হবে। 3 বছর পরে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন, আদালত একটা সংক্ষিপ্ত মামলায় কি জানাবেন তাকে না মানে তাদের এটা মেনে নেওয়া হবে বা কেউ দিতে পারবে এরকম মানে ভোটার তালিকায় নাম। দেখুন, আদালতের এই রায় এখন আমরা হাতে পাইনি, হাতে পেলে আমরা আমাদের রায় কেন্দ্রীয় সরকার তো আইনজীবীরা বলেছে 10 দিন সময় নিয়েছে, এখনো তো আদালতের নিষ্পত্তি হয়নি। একটা প্রশ্ন উঠছে যে আদালতের নিষ্পত্তি হয়নি, সিএতে নাম নথিভুক্ত করলেই তার নাম উঠে যাবে কিনা। বিরোধীরা বলছেন যে এটা আপনারা বলে যারা ওপার বাংলার মানুষ যারা এসেছে তাদেরকে প্ররোচিত করছেন যাতে আপনাদের তালিকায় তারা নাম করবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের বিরোধীরা তাদের স্ট্যান্ডকে ক্লিয়ার, তারা কি চায়। সিএ অ্যাক্ট হয়ে গেছে, ভারতবর্ষের আইন, এটা তো অস্বীকার করার জায়গায় কেউ নেই। তৃণমূলও চাইলে সেটাকে ডিনাই করতে পারে না, যেটা অ্যাক্ট ইট হ্যাজ বিন পাস বাই দ্য বোথ দ্য লোয়ার অ্যান্ড দ্য হায়ার হাউস অফ দিস কান্ট্রি। 140 কোটি মানুষের রিপ্রেজেন্টেশন কে করে? মমতা বন্দ্যোপাধ্যায় করে নাকি লোকসভা রাজ্যসভা করে? তো সেই লোকসভা রাজ্যসভায় পাস হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে সিএতে যদি কেউ অ্যাপ্লাই করে এবং তার নাম যদি এসআইআরে রাখার ব্যবস্থা হয় সরলীকৃতভাবে, তার সমর্থন আমাদের বিরোধীরা করছেন না বিরোধিতা করছেন, সেটাকে আমাদের বিরোধীদের স্ট্যান্ড ক্লিয়ার করতে বলুন। ওই গাছেরও খাবো গলারও কুড়োবো ওটা চলবে না। আপনারা স্ট্যান্ড ক্লিয়ার করুন কী চাই। আমরা চাই বাংলাদেশ থেকে আসা সকল হিন্দুর নাগরিকত্ব হোক এবং তাদের নাম ভোটার লিস্টে থাকুক, এটা আমাদের বক্তব্য। বিরোধীরা তাদের বক্তব্য ক্লিয়ার করুন। সিপিএম কী চায়, তৃণমূল কংগ্রেস কী চায়, আইএসএফ কী চায়, তাদের বক্তব্য। নির্বাচন কমিশন কেন ঘোষণা করছে না? নির্বাচন কমিশন তো এখনো ঘোষণা করেনি যে সিআইএ যাতে নাম থাকবে। না, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। সেটা তো নির্বাচন কমিশন যদি কোর্টের রায় পায় তাহলে ঘোষণা করবে। সেটা নির্বাচন কমিশন ডাইরেক্ট ঘোষণা করতে পারে না। যারা আবেদন করছেন সিএ তারা কি 26-এ ভোট দিতে পারবে? দেখুন, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার, আমি বলতে পারবো না। কিন্তু আমার আশা যে 26-এর আগে তারা নাগরিকত্ব যদি পেয়ে যায়, আশা নয় এটাই নিয়ম, 26-এর আগে যদি তারা নাগরিকত্ব পেয়ে যায় তাহলে ভোটার লিস্টে নাম করবে। কারণ যে 11টা বা 12টা ডকুমেন্টের কথা এসআইআরে বলা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে নাগরিকত্বের ডকুমেন্ট। নাগরিকত্বের ডকুমেন্ট পার্থ চট্টোপাধ্যায় আজকে বলছেন যে আমার আমলে, যতদিন আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমার আমলে অভিযোগ হয়েছে, সেই সময় কেউ আমায় বলেনি যে অর্থের বিনিময়ে চাকরি হয়েছে। আন্দোলনকারীদের প্রত্যেকের সঙ্গে দেখা করেছি, বেনিয়ম ভুল ত্রুটি যে কোনো পরীক্ষায় হতে পারে। আজকেও যে পরীক্ষা হচ্ছে তা যে ত্রুটিমুক্ত তেমনটা বলা যাবে না, তাকে দুর্নীতি বলা যায় না, কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়। দেখুন, পার্থবাবুর যে বক্তব্য এসেছে সেই বক্তব্যটা আমার মনে হচ্ছে হৃদয়ের ব্যথা থেকে উনি বলছেন। তার কারণ উনি একটা কথাই বলতে পারেন, যার জন্য করলাম চুরি সেই বলে চুরি। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় নিজে পুরোটা করেছে এটা হতে পারে না। আমরা তো জানি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি নাম নিচ্ছি না কারণ আমি এটা প্রমাণ করতে পারবো না, কিন্তু আমাদের কাছে চাক্ষুষ যিনি দেখেছেন তার কাছ থেকে আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একজন মহিলার কাছ থেকে, তিনি কি আমি তার নামটা বলতে পারছি না, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিয়েছি। কালীঘাটের কাকুর যে অডিও রেকর্ডিং, সেই অডিও রেকর্ডিংয়ে পরিষ্কার টাকার কথা বলা আছে। এরপরেও পার্থ চট্টোপাধ্যায় যেটা বলছেন সেটা আমার বিশ্বাস বাংলার মানুষ অ্যাটলিস্ট বিশ্বাস করে। পার্থবাবু একটা লিফলেট বিলি করছেন ওই এলাকায়, যেখানে দুয়ারে বিধায়ক নাম দিয়েছেন। যাই হোক, পারিবারিক সংস্কৃতি আমাকে পরিচিতি দিয়েছিল মানুষ হিসাবে, কিন্তু আজকে তা ভুলণ্ঠিত মিথ্যা অপবাদে যারা আমার সততার ছবি কালিমালিপ্ত করার চেষ্টা করলো তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ। কর্মজীবনে বা পরিষদীয় জীবনে কেউ আমার সততা নিয়ে কখনো প্রশ্ন করে। আমরা শুনে হাসির থেকে বেশি কিছু আর দিতে পারবো না ওনাকে। ওনার সততা নিয়ে প্রশ্ন ওঠে, ওনার তো ব্যক্তিগত জীবনে সততা নিয়ে প্রশ্ন আছে, বাকি তো ছেড়েই। দ্বিতীয় কথা, ওনার বান্ধবীর বাড়িতে যে প্রায় 51 কোটি পাওয়া গেল, দুটো ক্যামেরাতে 51 কোটি, তো সেই 51 কোটির কি কোথা থেকে এলো, মালিকটা কি? উনি, ওনার বান্ধবী তো অত বড় হিরোইন নন যে উনি 51 কোটি টাকার ফিল্ম কন্ট্রাক্ট পাবেন। সেই টাকাটা কোথা থেকে এসেছে? তার কাছে কারা কারা লিস্ট পাঠাতো, উনি মুখ খুলে বলছেন না কেন? হ্যাঁ, উনি একা করেননি, সেটা আমি বারবারই বলছি, উনি একা করেননি, এর পেছনে অনেকে আছে, মুখ্যমন্ত্রীর ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, এবার উনি বলছেন না যারা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, এটাও হতে পারে যে উনি হয়তো তৃণমূলেরই কাউকে হয়তো ইঙ্গিত করার চেষ্টা করছেন কি তৃণমূলের ভেতরে
এটা কি সক্রিয় রাজনীতিতে পার্থবাবু ফিরতে চান বলেই সেই মরিয়া চেষ্টা? তৃণমূল পার্থবাবু তো হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা করছে বেড়া ভেঙে। দিদিমণি ঢুকতে দেবেন কিনা নাকি ভাইপো গুতবেন শিখ দিয়ে সে তো পরের ব্যাপার, তারা বলতে পারবে। পার্থবাবুর চেহারা ভালো আছে, আশা করি হুড়মুড়িয়ে ঢুকে পড়তে। আপনি কি মনে করেন যে মানে তৃণমূলের যা কালচার আপনারা বলেন তাতে পার্থবাবু ওয়েলকাম হয়ে যাবে কিছুদিনের মধ্যে? এখন তৃণমূলের এই কালচার, যে তৃণমূলের যে যত বড় নেতা তত বড় চোর। স্বাভাবিকভাবে পার্থবাবুকে বা কতদিন আর আটকে রাখে? পার্থবাবুকে ঠিক তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে নেবে, মুখে বলবে মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন প্রেস মিট করছেন, তিনি বলছেন যে কমিশনের সমস্ত কাজ করতে হয় শুভেন্দু অধিকারীর কথা মতো এই কাজে। দেখুন, আমার যেটা মনে হয় যে কল্যাণবাবু এই মুহূর্তে বিজেপি এবং শুভেন্দু অধিকারী ফোবিয়াতে ভুগছে, ওনার ট্রিটমেন্ট দরকার। উনি মাঝে মাঝে পাহাড়ে যাবেন এবং যে ভারতীয় সেনাদেরকে গালিগালাজ করেন তাদের সাথে ছবি তুলে আসবেন, তাহলে থেরাপিটা কাজ করবে। বেশ কিছুদিন হয়ে গেল থেরাপিটা আবার হয়ে গেছে, মানে লঘু হয়ে গেছে। আবার কিছু যান গিয়ে ভারতীয় সেনাদের সাথে ছবি তুলে আসবে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আজকে মতুয়াদের অনশনে যোগ দিলেন। 8ম দিন চলছে অনশন, তিনিও সাংসদ হিসেবে যোগ দিলেন। এটা গেল ফার্স্ট পার্ট। তার সঙ্গে বামেরা ওই মঞ্চে গিয়ে বলছেন যে মতুয়াদের এই যে আন্দোলন বা উদ্বাস্তুদের নাগরিকত্বের আন্দোলনে বামেরাই প্রকৃত, বাকিরা কেউ আসল নয়। এবং বামেরাই হচ্ছে উদ্বাস্তু বানিয়েছে এদেরকে, বামেরাই দেশভাগ করে এদেরকে উদ্বাস্তু বানিয়েছে। বামেদেরকে স্পষ্ট করে বলতে বলুন না কেন যে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। এই স্লোগানটা সেই সময় কমিউনিস্ট পার্টির ছিল কি ছিল না, তার দায় এই বামফ্রন্ট নেয় কি নেয় না, এই বক্তব্যটা সবার আগে বামফ্রন্টকে বলতে বলুন, স্পষ্ট করতে বলুন আমাদের পরিষ্কার কথা। বামফ্রন্ট কেন সিএ কে সমর্থন করলো না? উদ্বাস্তুদের যদি কথা বলতে হয়, বামেরা যেটা করেছিল, বামেরা জুতো মেরে গরুদান করেছিল, উদ্বাস্তুদেরকে উদ্বাস্তু বানিয়েছিল, তারপরে এখানে উদ্বাস্তু ক্যাম্প করে উদ্বাস্তুদের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকেছিল। মরিচ ঝাঁপিতে কারা গুলি চালিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছিল, নরেন্দ্র মোদী চালিয়েছিল, বামফ্রন্ট সরকার গুলি চালিয়েছিল। কোথায় মরিচ ঝাঁপির লোকেরা? কেন পশ্চিমবঙ্গে সেই সময় হিন্দু বাঙালিদেরকে থাকতে দেওয়া হয়নি? কেন তাদেরকে আন্দামানে পাঠাতে হয়েছিল? এই প্রশ্নের উত্তর দেবে না বামফ্রন্ট? মমতা বালা ঠাকুর অনশনে যোগ দিলেন আজকে 8ম দিনে। আমার বক্তব্য হচ্ছে 8ম দিনে কেন যোগ দেবেন? ওনার তো 1ম দিন থেকে থাকার কথা ছিল। সবাইকে বসিয়ে দিয়ে উনি চম্পট দিয়েছেন, ওনার তো পালানো উচিত হয়নি, ওনাকে 1ম দিন থেকে অনশন করতে হবে। পার্থবাবু যদি বিজেপিতে আসতে চান, আপনার একসময় বিশ্বজিৎ বাবুকে নিয়েছিলেন, যিনি স্বীকার করেছিলেন যে চাকরি দিয়েছেন, পার্থবাবুকে হাইপোথেটিক্যাল কন্ডিশনের আমরা কোনো উত্তর দিই না, মানে চাইলে পরে কি নেবেন? হাইপোথেটিক্যাল কোশ্চেন, মানে না বলছেন না, হাইপোথেটিক্যাল কোশ্চেন। পার্থবাবু রাজনৈতিক ভবিষ্যৎ কি? আপনি একজন রাজনৈতিক, আমি জ্যোতিষী নই, আমি ভবিষ্যৎ নিয়ে বলতে পারবো। উনি জ্যোতিষী দেখান, উনি বলতে হয়েছে। আজকে মিটিংয়ে কয়েকজনকে আপনি একটু বকা দিয়েছেন যে না না, এগুলো ভুল বক্তব্য। এটা আজকে আমাদের আনন্দের একটা বিষয় ছিল, কিন্তু সেটা হয়নি, কারণ সুনীল দাসকে আমরা হারালাম। কিন্তু আজকে বকাবকি, রাগারাগি এইসব বিষয় নেই, সেটা তো সবাইকে বলেছি, আমি নিজেকেও বলছি আমি ভালো করে কাজ করি। এসআইআর নিয়ে আমি 16 তারিখে নিজের এলাকায় প্রয়োজনে বুথে বুথে যাব, সবাইকে বলেছি, সমস্ত বিধায়ককে বলেছি, হাত জোর করে অনুরোধ করেছি, যেহেতু নির্বাচন আসছে এবং এই নির্বাচন আমাদের মরণবাচন লড়াই, আমাদের বাংলাকে রক্ষা করার লড়াই, সেই জন্য আমাদের সমস্ত বিধায়কদের, আমি এবং আমাদের বিরোধী দলের দুজনে মিলে আমরা অনুরোধ করেছি বিধায়করা যেন ফিল্ডে থাকে এবং আমরা নিজেরা ফিল্ডে থাকি। প্রত্যেকে এক একটি শক্তি কেন্দ্রের দায়িত্ব নিই, আমিও একটা শক্তি কেন্দ্রের দায়িত্ব। খাতায় কলমে 60,000-এরও বেশি বিএলএ টু দেওয়া হয়েছিল আজকে, কিন্তু যেটা পারতপক্ষে দেখা যাচ্ছে যে গ্রাউন্ড রিয়ালিটি এটার সঙ্গে মিলছে না। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে নিয়ে প্রশ্ন করেছেন যে বুথে যেমন ওরা কর্মী দিতে পারে না এবং বিএলএ টুতে ওরা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তো বিজেপির চিন্তা করতে হবে না, উনি নিজের চিন্তা করুক না, উনি নিজের চিন্তাটা করুন। বিজেপির চিন্তা বিজেপি করে নেবে। বিজেপির বিএলএ টু নিচে যাচ্ছে কি যাচ্ছে না সময় হলে বুঝতে পারবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।